নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা করনি বা করে উঠতে পারোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার হাতটা শক্ত করে ধরে নেবে। তো আজকে আমি যেই বিষয়ে কথা বলতে বসেছি সে হলো সমাজে, বিশেষ করে সমাজ বলতে আমি বোঝাচ্ছি আত্মীয় স্বজন, মানে বন্ধু বান্ধবদের মধ্যে তুমি পাবে কিছু বেঈমান, কিছু মানে কি বলবো, হ্যাঁ বেঈমানই বলতে পারো পাবে, কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে তার শতাংশ আরও বেশি পাবে। সেরকমই একজন বেঈমান, চোখে যার চামড়া নেই এবং যে সাপের থেকেও ডেঞ্জারাস, সেই রকম একজন আত্মীয়ের কথা আমি আজকে তোমাদের কাছে তুলে ধরছি। কারণ এটা কিছু তোমরা হয়তো শিখতে পারবে এর থেকে, মানে আমার এই কাহিনী থেকে তোমরা কিছু জ্ঞান লাভ বা শিক্ষা পেতেও পারো। তো সেটা হলো আমার আপন মাসি এবং আমার মাস্তুতো দিদি। সে আমার থেকে অনেকটা বড়, প্রায় 9-10 বছরের বড় আমার দিদি। তো আমি যখনই জন্মের পর আমার যখন জ্ঞান হয়েছে, মানে আমি বুঝতে শিখেছি, ধরো 7-8 বছর 10 বছর বয়স, তখন আমি দেখতাম, কি আরও ছোটও হতে পারে, দেখতাম যে এই আমার এই মাসি এবং আমার এই মাস্তুতো দিদি, আমি দিদির নামটা চেঞ্জ করে দিচ্ছি, ইতি নাম দিচ্ছি, ইতি, ETI বা রস্বই তয় রস্বই। তো এরা সব সময় মানে ওদের ওদের কোনো নেমন্তন্ন বাড়ি থাকলে হলো, মানে মানে নেমন্তন্ন বাড়ি যদি থাকতো বা ওদের কিছু দরকার মনে করলেই ওরা এসে আমার মায়ের কাছে চলে আসতো। এবং আমি নিজে দেখেছি, মানে ওদের হলো অগাধ মানে ক্ষমতা মানে বলতে গেছি আমার মাই সেটা দিয়েছে, আমি আমার মাকেই মানে দোষ দেব। তা আলমারিটা খুলে দেওয়া হলো যে আমাদের অমুক দিন বিয়ে বাড়ি আছে বা নেমন্তন্ন আছে, তোর বেনারসিটা নেব, মানে আমার মাসি বলছে, মাস্তুতো দিদিও বলছে যে এই শাড়িটা তোমার খুব সুন্দর। আমার মায়ের ডাকনাম ছিল মানে মায়ের ডাকনাম ছিল অন্য একটা, কিন্তু তার বোনের ছেলে মেয়েরা তাকে জুই মাসি বলতো এবং ভাইয়ের ছেলে মেয়েরা জুই পিসি বলতো, জুই। তো বলতো জুই মাসি তোমার ওই শাড়িটা খুব সুন্দর পরবো। তো মা বলে হ্যাঁ হ্যাঁ নে, মানে আলমারি মানে মুক্ত এতে খুলে দিয়েছে। তো সেখান থেকে তারা পছন্দ করে নিয়ে যাচ্ছে। ইভেন এমনও হয়েছে কোনো গয়নাগাটিও তারা নিয়ে যাচ্ছে, এমনকি ব্যাগ তার সঙ্গে পরবে বা মানে যাই দরকার হয় তারা নিয়ে যাচ্ছে, এবং আমার মা সেটা দিচ্ছে। তো এই রকম মানে পরিবার। তো আমি এটা ছোটোবেলা থেকে দেখে আসছি, ওই জন্য আমার কিছু মানে যে রাগ হতো, ঈর্ষা হতো, কিছুই না। আমি ভাবতাম বোধহয় এইরকমই কোনো আত্মীয় স্বজনদের কোনো দরকারে হয়তো এরকমভাবেই দিতে হয়। আবার ওদের কাছ থেকেও যখন আমাদের কোনো দরকার সেটা আমরা নিতে পারি, ওদের জিনিসও আমরা পড়তে পারি না, সেটা কিন্তু বন্ধ। সেটা তুমি চাইতেও পারো না। তখন ওরা অজুহাত দেখাবে, তাদের ভীষণ যত্ন, আমরা পড়লে হয়তো সেটা হয়ে যাবে, যদিও ওদের নামমাত্র তখন ছিল। তো ওই এইরমভাবে চলছে। ইভেন জানো, যেহেতু আমার বাপি রেলওয়ের প্রিন্টিং ডিপার্টমেন্টে কাজ করতো, মানে আমার বাপি প্রিন্টিং সুপারিনটেন্ডেন্ট পোস্টে ছিল। আগেকার দিনে মনে আছে টাইম টেবিল হতো, এখন যেমন আমরা মোবাইলে দেখে নিতে পারি কখন কোন ট্রেন, তখন একটা টাইম টেবিল লেখা একটা বই বেরোতো। তো সেই বইটা ওই প্রিন্টিং ডিপার্টমেন্টে ছাপা হতো। তো বইটা ছাপার পর পাশ থেকে অনেকটা কাগজ বেরোতো, বা বাইন্ডিং করার পর পাশ থেকে অনেকটা মানে কাগজ বেরোতো। সেই কাগজটা বাপি মানে বাইন্ড করেই বলতে পারো একটা খাতার আকারে লম্বা, সে খেরো খাতা হয় না, হিসেব লেখার খাতা হয় না, ওরকম খাতা তৈরি করে নিয়ে আসতো। কারণ এই আমার দিদি, আমার ইতিদি, সে স্কুলে ফার্স্ট হয়, সে অঙ্ক করবে, অগাধ তার ওপর ভালোবাসা, সে লেখাপড়ায় ভালো, সে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হ্যাঁ, সে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। তার মায়ের তো সবাইকে বলে বেড়াতো আমার মেয়ে স্কলার, আমার মেয়ে স্কলার। মানে আমরা যারা লেখাপড়ায় খুব একটা ভালো না, তাদের তো ওরা মানে কি বলবো, পায়ে দোলে মারিয়ে চলে যাওয়া হয় না, সেরকম টাইপেরই ভাবতো হয়তো। তো একদিন আমাদের আর জীবনে কিছু হবে না, যাকে। কিন্তু আমার বাপি যেহেতু লেখাপড়ায় সে ভালো ছিল, তখন বাপি ওই খাতাগুলো তৈরি করে আনতো, সে অঙ্ক করবে।
তার বাবা কত তাকে কিনে দেবে খাতা, তাই জন্য তাকে মানে অঙ্ক করবে। ইভেন জানো সেই মেয়ে যখন বড় হলো, কলেজে গেল, তার হয়তো কোনো শাড়ি পছন্দ হলো দোকানে, সে তখন তার মা বাবাকে না বলে আমার মায়ের কাছে আসতো, কারণ জানে তার জুই মাসি চাকরি করে, তার হাতে টাকা আছে, সে ইচ্ছে করলেই তা নিজের জন্যও কিনতে পারে, তাকেও দিতে পারেন। এবং আমার মাও তাকে মানে সন্তান স্নেহে করছে। কারণ দেখো একজন এসে যদি ঘাড়ের কাছে এসে বলে এটা দাও ওটা দাও, তাকে মনে করবে আমরা তো আমাদের মা বাবার কাছে এরকম চাইতে পারি না, তো খুব স্নেহ করতো। তো এমনও হয়েছে যে একটা শাড়ি হয়তো তার পছন্দ হয়েছে, যেটা আমি বললাম একটু আগে, তখন সে হয়তো কিনতে পারবে না, বাবাও তাকে কিনে দেবে না, এগুলো চালাকি জানো। তা আমি পরে বুঝতে পেরেছি, তখন মাকে এসে বলতাম যে জুই মাসি আমার না ওই দোকানের ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে, তো আমি মার বাপিকে তো আমাকে কিনে দেবে না, তো তোমার শাড়ি তোমারই থাকবে, আমার যখন দরকার হবে তখন তোমার কাছ থেকে চেয়ে আমি পরে নিয়ে যাব, মানে নিয়ে আমি পরবো কোনো কলেজে অনুষ্ঠানে বা কিছু পরবো। জানো আমার মা তৎক্ষণাৎ রেডি হয়ে গিয়ে সেই শাড়িটা যদি বিক্রি হয়ে যায় কিনে দিয়েছে, মানে দিয়েছে। এরকম দু একবার কিন্তু হয়েছে, মানে আমার চোখে অন্তত পড়েছে। এমনকি জানো আমার মা আমাকে একটা কিনে দিয়েছিল, পায় না রূপোর তোড়া বা মল বলতে পারো, সেটা কিন্তু রূপোর না, রূপোর আমার ছিল, কিন্তু তাও ওই দোকানে দেখেছিল মিনে করা কাজ, খুব সুন্দর। তো সেটা আমি পরে বেড়াচ্ছি, সেদিনকে আবার ও এসছে, তখন বলছে বা তোর পায়ের তোড়াটা তো কি সুন্দর, প্রথম তো তাকে রূপোই মনে হচ্ছে, তখন বলছে যে নতুন গড়ালি, আমাকে বলছে, তখন আমি কিছুটা বড় হয়েছি, হয়তো 7-8-এ পড়ি, নতুন গড়ালি, তখন আমি না মা কিনে দিয়েছে, এন্টারি মার্কেট থেকে মা দোকান থেকে কিনে দিয়েছে, বলে খুব সুন্দর, এটা বারবার বলতে লাগলো, দেখি তুই খোলতো আমি পরে দেখি। সে পড়া হলো, তখন মা স্বাভাবিক বললো ঠিক আছে, এর পরের দিন আমি যখন এন্টারি মার্কেটে যাব তোর জন্য আমি একটা কিনে দেবো। সে তো মানে খুব খুশি হয়ে চলে গেল, আমার জন্য করেছে, কি করেছে, যেহেতু আমি অঙ্ক কাঁচা, সে সপ্তাহে একদিন এসে আমাকে অঙ্ক করিয়েছে, তার বদলে সে তাকে মা টাকাও দিয়েছে, তার বাস খরচা এবং মাস গেলে একটা অ্যামাউন্ট দিয়েছে, কিছুদিন 2-3 মাস, বেশি দিন না, এবং সে এত উপকার পাওয়া সত্ত্বেও সে হাত পেতে সেই টাকাটাও কিন্তু নিয়েছে। এবং পরবর্তীকালে ও যখন কলেজে পড়ে বা এমএসসি পড়ে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, আগেই বলেছি, লেখাপড়ায় সত্যি খুব ভালো ছিল, যেটা যার সেটা বলবো না কেন। তো সায়েন্স কলেজে পিএইচডি করছে বা এমএসসি করছে, তখন অনেক সময় না কলেজ থেকে বেড়াতে নিয়ে যায় না, আউটিংয়ে নিয়ে যায়, জানো এই ছোট্ট বোনটা 9-10 বছরের ছোট বোনটার সালোয়ার কামিজ নিয়ে গিয়ে সে পড়েছে। ঠিক আছে, যেহেতু আমি আমার মাকে দেখে এসেছি এরকম দেওয়া থোয়া একটা হ্যাবিট আছে, মানে তা এটা কিছু মনে করতে হয় না, ও তো তোমার দিদির মতো, সেটাই আমি ছোটোবেলা থেকে শুনে আসছি। তারপরে এই আমার ইতি দিদি এই এমএসসি পড়তে একটি ছেলের সঙ্গে তার লাভ অ্যাফেয়ার্স হলো, প্রেম হলো, তো সেই কথাটা তো মানে হলো, এবং পরবর্তীকালে সেটা বিয়েতে পরিণতি পেল। তখন ওরা মানে সায়েন্স কলেজ থেকে পাশ করে ওরা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছে, বিদেশে গিয়ে বাদ বাকিটা করবে, করে সেখানেই চাকরি বাকরি করবে, সেটেল করবে, ভালো কথা। এবার বিয়েতে যাবতীয় দোকান, তখন আমার মাধ্যমিক, যে বছর আমি মাধ্যমিক দিয়েছি 1985-এ, সেই বছরের কথা, সেই বছরেই ওর 31শে মে বিয়ে হয়েছিল, আমার মাধ্যমিকটা শেষ হয়েছে। তো আমার মাসি আমাকে বলল যে তুই তো এখন ফ্রি আছিস, তা আমি তো বিয়ের বাজারগুলো করতে যাব, শাড়ি জামা কাপড় তারপরে গয়না ছিল বাড়িতে, সেগুলো টুকটাক কিছু মেরামত করা, তুই কিন্তু রোজ বিকেলে চলে আসবি, আমার সঙ্গে যাবি, হ্যাঁ তুই আর আমি যাব, আমি একা মানুষ, ব্যাগটা বয়ে আনতে হবে, ওর মেয়ে তো তখন সায়েন্স কলেজে বলে রিসার্চের কাজ ওর চলছে, মেয়ে বিয়ে হবে সামনে, তাকে কষ্ট দেওয়া যাবে না। জানো আমি দিনের পর দিন গেছি ওদের বাড়িতে, গিয়ে বাজার হাট সব করে 2 হাতে আমার ভরে দিয়ে মাসি আমাকে দিয়ে বইয়ে নিয়ে এসছে বাড়িতে, ওরা ভবানীপুরে থাকতো, করেছি। এবং এমনকি জানো দিদির বন্ধুর দের বাড়িতে নেমন্তন্ন করতে গেছে, সেই কার্ড হাতে নিয়ে দিদির সঙ্গে আমি পেছন গেছি। তা আমি তখন ভাবতাম নিজেরই তো দিদি, আমাদের বাড়িতে এত আসা যাওয়া, নিজের দিদি, মানে এটাকে আমি অন্যভাবে কখনো ভাবিনি জানো। তো বিয়ে হলো, বিয়ের সময় বিয়ের দিন মানে যেদিনকে বিয়ে, তো ওদের দিক থেকে আত্মীয় স্বজন এলো,
মানে ওদের বাড়ির আত্মীয়, আমি শ্বশুর বাড়ির কথা বলছি না, ওদের আত্মীয় কাকা খুঁড়তো ভাই বোন এরকম এলো। তো সেই রকমই একজনরা এলো, সে ওরই বয়সী, ওর থেকে 10 মাস কি 1 বছরের ছোটো, মানে আমার ইতি দিদির থেকে। তার বিয়ে হয়ে গেছে, তার নাম বুলি, সেই দিদিটার নাম ছিল বুলি। তার বিয়ে হয়েছে মোটামুটি মনে হয় আমার যতদূর মনে হয়, এখন ঠিক মনে পড়ছে না, নয় দুর্গাপুর নয় আসানসোল, ওইসব দিকে কোনো একটা ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হয়েছে। তো আমাকে দেখে তার পছন্দ হলো, এবং পছন্দ হয়ে আমার মাসিকে বলল যে, আমার নাম করে বললো ঝুলনকে আমার তো খুব পছন্দ হয়েছে, আমার দেওরের জন্য আমরা মেয়ে খুঁজছি। তো এখন আমার দেওর সবে চাকরি পেয়েছে, 2 বছর পর বিয়ে দেবো, 2 বছর পর ঝুলনেরও হাই সেকেন্ডারি হয়ে যাবে, তারপরে আমাদের ওখানে গিয়ে কলেজে ভর্তি হবে। তো আমার খুব মনে ধরেছে, এবং ওর হাজবেন্ড যে মানে ইঞ্জিনিয়ার ভদ্রলোক, তো আমার জামাইবাবুই হবে আর কি। সে বলে হ্যাঁ আমারও পছন্দ হয়েছে, তুমি ঠিকই বলেছো। আমার মাসি যাতে আমার একটু ভালো হয় লাফিয়ে উঠে বলল, না 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 না, আগে থেকে ঠিক করে রাখার দরকার নেই, ও তো বড় হবে, ওর হয়তো কারোর পছন্দ হতে পারে, তোরা আগে থেকে ঠিক করিস না। মানে আমার মা কিছু বলার আগে ওই বিয়ের অনুষ্ঠানে বলল। তো আমার মায়ের তো সেখানে বলার কি বলবো, ওদের আত্মীয়, মা তো আর জোর করতে পারে না। ভাবো, তার মানে আমার এখন মনে হয় আমার ঈর্ষা পোষণ করতে হয়। যাই হোক, কি আমার মানে ঈর্ষা বলবো না, ওর মেয়েটাই ভালো হবে, কেন ওর মেয়ে যেহেতু লেখাপড়ায় ভালো, সাতক্ষণ মা পড়ে গেল। আমার দিদি এইগুলো কিচ্ছু জানে, আরও ঘটনা আছে সেগুলো আমার দিদি জানেই না। এবং ওই বিয়েতেই সব প্রেজেন্টেশন পায় না, তা সে তার মধ্যে একটি লাল টুকটুকে, আমার দিদির গায়ের রং বেশ চাপা, একটা লাল টুকটুকে শাড়ি, সেখানে সলমা জরির কাজ করা পেয়েছিল। তখন ওদের সম্পর্কে, মানে আমার দিদির সম্পর্কে, ইতি দিদির সম্পর্কে একজন ঠাকুমা, সে এসে বললো যে এই শাড়িটা ঝুলনকে দিয়ে দে না, এই শাড়িটা মানে কিছু তো ভাই বোনদের দিতে হয় বিয়ে থেকে, তুই এটা দিয়ে দে না, ওকে খুব ভালো মানাবে। তখন মানে আমার দিদি কী উত্তর দিত আমি জানি না, আমার মাসি বলল না না ওটা থাক থাক, আমি প্রেজেন্টেশন মানে লোককে প্রেজেন্টেশন পারপাসে দেব। তো বলতে নেই আমার মা বাবার অবস্থা ভালো ছিল না, আমাকে একটা ওরকম শাড়ি, আর আমি তখন শাড়ি পরতাম না, ওরকম শাড়ি একটা কিনে দিতে পারতাম। কেন বলতো এরকম ব্যবহার করছে, দিনের পর দিন তো আমাদের দিয়ে খাটিয়ে নিয়েছে, ওর বিয়ে বাড়ির কাজ করা, এটা করা ওটা করা, তার মধ্যে ওদের যা দরকার। আমার মাকে বলেছিল দেখ আমাদের তো আমার বিয়ে যে যে কিছু সোনা গয়না আছে সেগুলো দিয়েই তো ওর বিয়ে হয়ে যাবে, তো কিছু দরকারি জিনিস দিস যেটা দরকারে লাগবে। তখন আমার মা কী দিয়েছিল বলো তো, এখন যেগুলোকে ট্রলি ব্যাগ বলছো ওই রকমই, কিন্তু ট্রলি মানে ওই টানার হ্যান্ডেলটা ছিল না, কিন্তু ওই রকমই না ভিআইপি সুটকেস বলতো। তো মা দুখানা ভিআইপি সুটকেস দিল, একটা বরের জন্য একটা কনের জন্য। তো দিল যাতে যাতে তার দরকার হয়। এবার দরকারি যা জিনিস, তাছাড়া যাবতীয় জিনিস, তার আশীর্বাদ হলো মায়ের নিজের, আমার মায়ের শাড়ি পরে, মায়ের গয়না পরে, মানে সব তো গুছিয়ে নেওয়া হয়েছে। এবং তার ধনী পরিবারে বিয়ে হয়েছে, বাড়ি গাড়ি সব আছে, সে এখন মানে কাজকলা তো দেখাবার সময় হয়ে এসছে, তাই জন্য তার এইরকম ব্যবহার। তারপরে হলো কি, মানে আমার মা এত মানে কি বলবো দেখলো, এত অপমানিত হলো। তারপর একদিন আমার মা প্রায় যেত এটা ওটা হাতে নিয়ে, পেয়ারা নাকি ওদের জগু বাজারে নাকি ভালো পেয়ারা পাওয়া যায় না, কিনবে না পাওয়া যায় না, মা ঢাকুরিয়া থেকে পেয়ারা বয়ে যা যা খেতে ভালোবাসে বয়ে টানতে টানতে নিয়ে গেল বাড়িতে। তখন মেয়ের বিয়ে হয়ে গেছে, বাড়িতে পা রাখতে না থাকতে বললো এ মা তুই এত দেরি করে এলি, আমাদের তো চা খাওয়া হয়ে গেল। তো মা বললো আমার চায়, মানে মা বলতো, মানে এগুলো মা আমাকে অনেক পরে দুঃখ করে বলেছে, যখন মা নিজে ওদের কাছ থেকে চরম দুঃখটা পেল। চা খাওয়া হয়ে গেছে, তখন মা বলে ঠিক আছে চায়ের দরকার নেই, তোর জন্য তুই বলেছিলিস না বা পেয়ারা খেতে ইচ্ছে করছে তাই পেয়ারা এনে দিলাম, আর মিষ্টি টিষ্টি যা হবে। এরকম দিনের পর দিন হয়েছে। তারপরে জানো ওদের বাড়িওয়ালার মেয়ের কাছে, মানে আমার মাসিদের বাড়িওয়ালার মেয়ে পম্পাদি, তার কাছে আমি গান শিখতে আরম্ভ করলাম। তো আর একটা কথা বলি, ওর নাকি বিদেশ যাওয়ার জন্য এবং মানে আরও হায়ারে ওঠার জন্য, ভালোভাবে ওখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ওর নাকি গোমেত্তার দরকার, মানে সেই সুযোগের জন্য, ওই দেশ থেকেও তো সুযোগ দিতে হবে, ওই সুযোগের জন্য দরকার, তাই জন্য ওকে নাকি কোনো অ্যাস্ট্রোলজার একটা ভালো গোমেদ পড়তে দিয়েছে। তো আমার মাকে আমার মাসি বলল বিয়ের খরচা গেছে, এই সময় আমার গোমেদ কেনার
খরচা নেই, মানে সামর্থ্য নেই। আমার মা, মানে আমার খুব রাগ ধরে, আমার মা তৎক্ষণাৎ বাড়িতে এসে বলে তোর চিন্তা নেই, মানে আমার বাপির কথা বললো যে ওর হাতে একটা ভালো গোমেদ আছে, তোদের সব ব্যবস্থা হয়ে গেলে তোরা আমাকে খুলে দিয়ে দিবি তো গোমেদটা। তখন মা বলে হ্যাঁ, ওর যখন বিদেশ দেওয়ার ছাড়পত্রটা এসে যাবে, ও চলে যাবে, তৎক্ষণাৎ তোকে আমি দিয়ে দেবো। তো বাপির হাত থেকে খুলিয়ে নিয়ে সেই গোমেদ দিয়ে দেওয়া হলো উইথ রূপো, মানে ধাতু দিয়ে বাঁধানো ছিল, সেটা দিয়ে দেওয়া হলো। তারপর সে তো রোগা, তার হাতে হয়নি, সে আবার সেটাকে নিজের মতন করে ভেঙে গড়িয়ে মা ওটা পড়ার বছর খানিক যেতে না যেতে তার মধ্যে ওর ছেলেও হয়ে গেছে 1.5 বছরের মাথা। এইটা পড়ার ওই 1.5-2 বছরের মধ্যে ওর বিদেশের ছাড়পত্র, এবং ও তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, ও পেয়েও গেল, চান্স পেয়ে গেল। সে গোমেদ আর ফেরত দেয় না, ফেরত দেয় না। তো মা তো বুঝতে পারছে না কেন গোমেদ ফেরত দিচ্ছে না, মাও চাইতে পারছে না, কিন্তু মায়ের তো চাওয়া উচিত ছিল। মা একদিন গিয়ে দেখে ওই গোমেদটা আমার মেসমশাই হাতে দিয়ে আছে। তারপরে জানো, ওইটা চাওয়াটাই, কারণ ওটা তো আমার বাপির পড়ার দরকার, তো ওইটা চাওয়াটাই হলো মানে মস্ত বড় কি বলবো বিপদ। বিপদ বলতে অপমান। ওটা চেয়ে নাকি খুব অন্যায় করেছে আমার মা, সেই থেকে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, মানে সেই নিয়ে একটা প্রবল ঝগড়া হলো। এবং সেটা আমার মাস্তুতো দিদিকে কি বলেছে আমি জানি না, সেও আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল, সে ভুলে গেল। এবং আরেকটি কথা বলতে আমি ভুলে গেছি, এই বিয়ের আগে, বিয়ের 2-3 বছর আগে আমার মাস্তুতো দিদির ভয়াবহ জন্ডিস হয়েছিল। সেই হেপাটাইটিস বি বলে না, ওই জন্ডিস হয়েছিল। ওদের ওখানে যোগুবাজারের ওখানে নাকি ভালো ডাক্তার নেই, ওরা ওদের বক্তব্য। তখন আমার বাপি দায়িত্ব নিয়ে সেই ইতি দিদিকে আমাদের বাড়িতে এনে ডাকলো, এবং আমাদের যে হাউস ফিজিশিয়ান ডাক্তার কুন্ডু, তাকে দেখিয়ে তাকে মানে সুস্থ করে 6 মাস পর তাকে বাড়ি পাঠানো হলো। তা হাত পেতে কিন্তু আমার বাপি তার থাকা খাওয়ার খরচা কিচ্ছু নেয়নি। কেউ নেয় নাকি? এটা সন্তান তুল্য একটা মেয়ে, তার কাছ থেকে নেয় নাকি? এবং জানো, তাকে একটা ইন্টারভেনাস ইঞ্জেকশন দেওয়া হতো, 6টা নেওয়ার কথা ছিল, 4টে নিয়ে সে নিতে পারেনি। সেই ইঞ্জেকশন নেওয়ার পর তার অসম্ভব কাঁপুনি হতো এবং খাটটাও নড়তো। তো প্রথমবার নেওয়ার পর বাপি তো খুব মানে ভয় পেয়ে গেছিলো। তখন দৌড়ে দৌড়ে গিয়ে এন্টারি মার্কেটের যেখানে উনি থাকেন ডাক্তার কুন্ডুকে ডাকা সম্ভব ছিল না। বাপি দৌড়ে দৌড়ে গিয়ে একটা মেয়ে এরমভাবে কষ্ট পাচ্ছে, লোকাল একটা ডাক্তার, তাকে ডেকে আনা হলো, এবং তিনি বললেন ঠিক আছে, এই ইঞ্জেকশনটা ওর স্যুট করছে না, আপনারা ইমিডিয়েটলি বন্ধ করে দিন, অবশ্যই আপনাদের যে ডাক্তার দেখছে তাকে। এত করার পর একটা সামান্য গোমেদের আংটি, যেই আংটিটা আমাদেরই আংটি আমরা চাইতে পারবো না, তার জন্য বিশাল এবং মিথ্যে বানিয়ে নিশ্চয়ই তার মেয়েকে ওই তখন তো বিদেশে চলে গেছে, তাকে বলেছেন। সেই মেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল। পরবর্তীকালে আমার বড় মাসি তাকে বুঝিয়েছিল যে তোর মা, তখন ততদিনে আমার মাসি মারা গেছে, এবং মারা গেছে প্রচণ্ড কষ্ট পেয়ে, কারণ মেয়েকে তো সে মিথ্যে বানিয়ে কথা বলছে, তার কষ্ট তো সে পাবে। তার দুটো কিডনি পচে ধসে সে এমন যন্ত্রণা পেত যে কষ্টে সে ঠান্ডা মাটিতে গড়াগড়ি খেত। তার ততদিনে মেয়ে চাকরি পেয়ে ওখানে তার যা যা দরকার ছিল সে বাড়িতে গুছিয়ে দিচ্ছে, সোনার গয়নাকাটি যেগুলো আমার মাসির ইচ্ছে ছিল 2 হাতে ভর্তি সলিড সোনার চুড়ি পরবে, সব করে দিয়েছে, কিন্তু সেইগুলো সে ভোগ করতে পারলো না। এবং সে ভেবেছিল সেও বিদেশে তার মেয়ের কাছে বেড়াতে যাবে, সেগুলো কিচ্ছু পারলো না। শুধু তার মেয়ে স্কলার, অহংকারে বুক ফেটে যাচ্ছে, মানে অহংকারে তার বুক উঁচু হয়ে উঠছে, এবং পরের মেয়েকে, ও তো লেখাপড়ায় ভালো না, ওর কোনো রকমের মাধ্যমিক পাশ করেই বিয়ে হয়ে যাবে, এই ছিল। মানে কি বলবো, ক্ষমা ঘেন্না করা টাইপের হয় না, ওই রকম টাইপের, মানে ঘেন্নাই বলতে পারো। কারণ সে তো এখন দুনিয়া কিনে নিয়েছে, তার মেয়ে বিদেশ চলে গেছে, আর তো আমার মাকে প্রয়োজন নেই, গেল। কিন্তু আমার বড় মাসি সেই মেয়েটিকে, মানে ইতি দিদিকে বুঝিয়েছিল তোর মা এতদিনে চলে গেছে, অনেক কষ্ট পেয়ে গেছে, তুই কেন তোর জুই মাসির সঙ্গে যোগাযোগ রাখবি। এটা বলার পর সে 2-1 বার এসছে বটে, এসে তার অহংকারের কথা, সে রাজারহাটে একটা ফ্ল্যাট কিনে রেখে দিয়েছে এখানে, যদি ভবিষ্যতে কোনো দিন আসবে তো না,
ওটা মানে ইন্ডিয়া একটা প্রপার্টি কেনা রইলো, যদিও তার শ্বশুরবাড়ি অনেক বড় লোক, সেখানেও তার ফ্ল্যাট আছে, কিনে দিল। একবার মনে হলো না যে মাসি তাকে মাতৃস্নেহে বড় করেছে, তাকে চিকিৎসা করে আমার বাপি নবজীবন দান করেছে, যে জুই মাসি চলো আমার নতুন ফ্ল্যাটটাতে তোমাকে আমি বেড়াতে নিয়ে যাই। মনে করো একদিনও নিয়ে যায়নি। মা এটা মনে মনে খুব দুঃখ পেয়েছিল এবং আমিও দুঃখ পেয়েছিলাম, এবং আমি বলেছিলাম বাদ দাও তো, ওদের কথা বাদ দাও, তুমি তোমার মতন থাকো। তবে মাঝে মাঝে ফোন করতো, খুব মাঝে মাঝে রেয়ার ফোন করতো। তো চললো এরমভাবে। একবার না দুবার কি হয়েছে জানো তো, প্রথমবারের কথাই বলি। ও ইন্ডিয়ায় বেড়াতে এসছে, ওর ততদিনে ওর বাবাও মারা গেছে, এবং ওর বাবা কি করে মারা গেছে জানো, সুইসাইড করে। মানে একাকিত্ব তাকে গ্রাস করে নিত। এই মেয়ে তাকে বিদেশ বেড়াতে নিয়ে গেছিলো, উনি নাকি ওখানকার লাইফ তার পছন্দ হয়নি, উনি এখানে চলে এসেছিলেন, মানে আমার মেসোমশাই, তাকে আমি কাকু বলতাম, নিয়ে এসছে এবং গায়ে আগুন দিয়ে তাকে আত্মহত্যা করতে হলো। মানে কি তাদের পরিণতি, একজন কিডনিতে যন্ত্রণায় মরতে হলো, একজনকে গায়ে আগুন দিয়ে মরতে হলো। তো তারপরে আমার দিদি এলো, আসার পর প্রত্যেকটা মাসিকে এক্সেপ্ট মাই মাদার, আমার মা ছাড়া প্রত্যেককে শাড়ি কিনে দিল। তো আমার মাকে দেয়। তখন আমার বড় মাসি তো ফোন করেছে, আমার বড় সব মাসিরাই মাকে ফোন করতো। ইতিমধ্যে মা আমার বাপিও চলে গেছে, মা আমাদের বাড়িতে থাকতে আরম্ভ করেছে। তো তখন আমাদের ল্যান্ড ফোনটাও ছিল। ফোন করে বলেছে তোকে কী রঙের শাড়ি দিল রে, আমার বড় মাসি ফোন করে বলে কে, আমাকে তো কোনো শাড়ি দেয়নি। বলে সে কি, তোকে কোনো শাড়ি দেয়নি? না, আমাকে তো কোনো শাড়ি দেয়নি। তখন বলে ও তো তাহলে চলে গেছে, তো তাহলে কি তোর শাড়িটা কাউকে দিয়ে গেছে তোকে দেওয়ার জন্য? তখন বলছে কে জানি, ও তো আমার মেয়ের শ্বশুর বাড়িতে এসছে, আমার সঙ্গে অনেক দিন আগে দেখা, মানে এবারে না, এবারে তো আমার সঙ্গে দেখাই করে। তখন বলেছে ও তা তো বলতে পারবো না, তো তোকে শাড়ি দিল না, আমার তোকেই তো আগে দেওয়া উচিত ছিল, আমার বড় মাসি বলে দেয়নি। এই ঘটনা সেকেন্ড টাইম হলো। সেকেন্ড টাইম এসেও সে তার অন্য মাসিদের মামিদের কাপড় দিল, কিন্তু আমার মাকে দিল না। এটাও আবার আমার মাসির কাছ থেকে জানতে পেরেছে, এবং এটা আমার ছোটো মাসিও বলেছে, তাকেও শাড়ি দিয়েছে। তো জানতে পেরেছে ফোনে একদিন, আমার মনে আছে, তখন ওই দিদি নাম্বার ওয়ানই, হ্যাঁ দিদি নাম্বার ওয়ানটা এখনও হয়, দিদি নাম্বার ওয়ানই হতো। তো মা ওটা দেখতো। আমার মা না বিকেল 5টা থেকে টিভি দেখতে আরম্ভ করতো রাত্রির 11টা পর্যন্ত। তো ওই দিদি নাম্বার ওয়ান দেখতে দেখতেই একটা ফোন এলো, দেখলাম আমার নয় বড় মাসি না ছোটো মাসি, এখন ঠিক মনে পড়ছে না, ফোন করলো। তখন জিজ্ঞাসা করছে যে আবার সে একই কথা, তোকে এবারে শাড়ি দিয়েছে, কি শাড়ি দিয়েছে? তখন মা বললো না, আমার তো কোনো শাড়ি দেয়নি, এবং ও এসছে আমি তাও জানি না। তখন এসছে কি রে, এসে চলেও গেছে। তো মা তখন খাটে বসে টিভি দেখতে দেখতে দেখলাম মুখটা খুব গম্ভীর। এবার ফোনে ওদের মধ্যে কি কথা হচ্ছে, আমি শুধু বলছি হ্যাঁ ও এসেছিলো, আমি তো জানি না ও এসেছিলো, ও এসে চলেও গেছে। তখন আমি ও মাকে বললাম মা কে এসে চলে গেছে গো? তখন বললো ইতি। তখন বললো যে আমিও জানিস এবারেও শাড়ি দিয়েছে, আমাকে দেয়। বলে মায়ের না মুখটা গম্ভীর এবং চোখটা একটু ছলছল করছে। তখন আমি মায়ের পাশে গিয়ে মায়ের হাত ধরে বললাম ছাড়ো তো, না দিয়েছে, তোমার তো আলমারি ভর্তি শাড়ি, আর আমি তোমাকে প্রতি বছর ভালো ভালো শাড়ি দেবো। ও শাড়ি না দিয়েছে। কিন্তু আমি বুঝতে পারলাম না, সেই ধাক্কাটা আমার মনেও লেগেছিল, কারণ এটা আমার মাকে অপমান করা হলো। মায়ের যে কিছু নেই সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো মা কিন্তু অপমানিত হলো বলে মায়ের চোখটা ছলছল করে দিল। একদম এসব নিয়ে ভাবতে হবে না তো, তোমার আলমারি ভর্তি শাড়ি বলে কথাটা আমি করে দিলাম, তোর পরের জিনিস তুমি নেবে কেন? গেল। তারপরে কি হলো জানো, এই ঘটনা, মানে এই যে আমার মা টিভি দেখতে দেখতে চোখটা ছলছল করে উঠল, এই ঘটনার মাস কয়েক যেতে থাকে, মানে বছরও গড়েনি জানো। একদিন খবর এলো, আমার বড় মামার ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো, আমার ইতি দিদির একমাত্র ছেলে কার অ্যাক্সিডেন্টে আমেরিকাতে, মানে ওরা তো আমেরিকায় থাকতো ফিলাডেলফিয়া, ওখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং স্পট ডেথ, মারা গেছে। জানো এই কথাটা শুনে আমার মা হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমার মা তখন আমাকে বলল যে জানিস সেদিনকে মনে হয় ওর ওপর রাগ করে আমার চোখের জলটা ফেলা উচিত হয়নি, আমার সেদিনকে ওর ওপর রাগ হয়েছিল, এবং এটাও মনে হয়েছিল
যে মানুষ তো রক্তে মাংস গড়া মানুষ তো, আমার মনে হয়েছিল আমি আর তোর বাপি ওর জন্য প্রাণপাত করেছি, ও যেটা যেটা আবদার করেছে সেটা সেটা দিয়েছি। যখন যখন ও কিছু খেতে চেয়েছে, এমনকি ওর বাবা মা ওকে স্বাদ দেয়নি বাচ্চা আমার সময়, মানে প্রেগনেন্ট অবস্থা যে 9 মাসের 7 মাসের স্বাদ হয়, আমার মা তাকে শাড়ি কিনে ফ্রাইড রাইস মাংস আইসক্রিম করে খাইয়েছিল। তো সেদিনকে কিন্তু আমার এইগুলো মনে পড়েছিল, জানিস আমি অন্যায় করেছি, হয়তো আমার মন থেকে এই অভিশাপটা বেরিয়েছিল, সেটা আমার চোখের জল হয়ে বেয়ে গেছিলো। এই অভিশাপে আমার মানে কন্যা সমান সমান মেয়েটি এত কষ্ট পেল, সে সন্তান হারা হল। খুব প্যাথেটিক, খুবই প্যাথেটিক, মানে মায়ের সামনে একটি ছেলে চলে যাওয়া খুবই কষ্টকর। কিন্তু ভবিতব্য তো একটা আছে, 4 আঙুলের মধ্যে ঠাকুর যা লিখে পাঠায় সেটা তো ঘটবে। কিন্তু আর একটা জিনিসও আছে, কর্মফল, কর্মা। কর্মা থেকে তোমরা কিন্তু কাউর মুক্তি নেই, তোমরা কখনো নিষ্কৃতি পাবে না, মুক্তি পাবে না। দিনের পর দিন আমার মাকে, যে আমার মা বাপি ওর জন্য কি না করেছে, তা কি আর মানে বলার ভাষা নেই, জানো তো। কর্মফল লোককে পেতেই হয়, সে একদিন হোক, যখন মানুষের পায়ের তলায় জমি শক্ত থাকে, যখন সে সব পেয়ে যায়, তখন সে মনে করে আমি পৃথিবী কিনে নিয়েছি, পৃথিবী জয় করে নিয়েছি। তখন সে তার কাছের মানুষদের বা যারা তার থেকে অনেক নিচুতে আছে, তারা তাদের পিঁপড়ে ভাবতে আরম্ভ করে, মনে করে এদের তো পায়ে ধরে মেরে ফেলা যায়। অহংকারে তাদের মানে দিক জ্ঞান শূন্য হয়ে যায়, যে আমার তো আর মানে এদের প্রয়োজন নেই, আমি তো সব পেয়ে গেছি। কিন্তু এই অহংকার কিন্তু ঈশ্বর ক্ষমা করেন না। উনি কিন্তু এতদিন অপেক্ষা করেছেন, ওপরে যিনি আছেন উনি সব দেখেছেন, দিনের পর দিন আমার মাকে তার কাছে অপমানিত হতে দেখেছেন। কিন্তু আমি মৃত্যু কামনা করি না, ভগবান ঈশ্বর না করুন কোনো মায়ের কোল যেন না খালি হয়, কিন্তু ঈশ্বর তো কিছু একটা শাস্তি দেবে, এইভাবেই তাকে শাস্তি দেওয়া হয়। এবং এখন এলে পরে আমার এই যে ওর মনে তার মানে কোনো গিল্টি ভাব নেই বা অনুশোচনা নেই। যদি থাকতো তাহলে পরবর্তীকালে আমার মায়ের সঙ্গেও দেখা করতো এবং ওর এই ছোটো বোনটার কথা তার মনে পড়তো। ওর মনে কিন্তু একটুও অনুশোচনা নেই, জানো তো। এবং পরবর্তীকালে শুনেছি সে নাকি অসুস্থ। যাই হোক, ওর যেমন আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমারও তেমনি কোনো মাথা ব্যথা নেই। আজকে আমি বলছি ও ভালো থাকুক, কোল শূন্য হয়ে গেছে তবুও ভালো থাকুক, ও রোগ মুক্ত হয়ে থাকুক, কিন্তু আমার চাওয়াতে কিছু এসে যায় না। তো তোমাদের কাছে আমার একটাই বলার বিষয়, যারা তোমাদেরকে একটু হলেও উপকার করেছে, তোমাদের প্রাণ দিয়ে ভালোবেসেছে, অর্থ দিয়ে উপকার করা বা অর্থ সাহায্য করাটা ভালো না, প্রাণ দিয়ে তোমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের কখনো ভুলেও যেও না, কখনো তাদের এরমভাবে আমার মা যেমনভাবে অপমানিত হয়েছে, এরমভাবে অপমানিত যেন তাদেরও না হতে হয়, এইদিকে সদাই লক্ষ্য রেখো। তা না হলে মারাত্মক শাস্তি পাবে ঈশ্বরের দরবারে। কিন্তু প্রত্যেকটা মানুষ সমান, সে তুমি টাকা দিয়ে সেখানে কোনো বিচার হয় না, মনুষ্যত্বটাই সেখানে শ্রেষ্ঠ বিচার। তোমাদের মনুষ্যত্ব টাকার কাছে কখনো মনুষ্যত্বকে কখনো বিসর্জন দিও না। কেমন তো কেমন লাগলো আমার আজকের এই উপস্থাপনা, এই সত্যি ঘটনাটি, এবং জানিও তোমরা, এবং তোমরা আমার পাশে থেকো, আমার হাত ধরে। বাই, থ্যাংক ইউ সো মাচ।